হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি কথোপকথন অনুষ্ঠানে। এই অনুষ্ঠান একটি আড্ডার অনুষ্ঠান। এখানে আমরা আড্ডাবাজি করি প্রিয় কোনো বন্ধুর সঙ্গে। আজকে যাকে নিয়ে আমরা আড্ডা দেব তিনি হচ্ছেন একজন বাটপার। বাটপার মানে হচ্ছে তিনি টেলিভিশনের সামনে মানে স্ক্রিনে বাটপার, চরিত্রের প্রয়োজনে, কিন্তু এমনিতে তিনি প্রচন্ড রকমের ভালো একজন মানুষ, প্রাণ খোলা একজন মানুষ। আন্দাজ করতে পারছেন কে? আরেকটু ক্লু দিই, তিনি কখনো বোরহান, কখনো লাবু কমিশনার। এবার পেরেছেন? ডেকে নিচ্ছি শরাফ আহমেদ জীবন। জীবন, চলে আয়। কিরে দোস্ত, আমি কি দেরি করে ফেলছি? আরে না না না, ঠিক আছে, আমার দেরিটা কি তোর সুন্দর লাগতেছে। কি আরে এত লাগতেছে? আমি তো সুন্দরী, সুন্দরী না। অসম্ভব ভালো মানুষ জীবন। জীবন আমরা একই সময়কার মানুষ, আমরা আমাদের জার্নিটা শুরু হয়েছে একই সময়ের। অনেকদিন পরে ওর সঙ্গে দেখা, আড্ডা দেবো। আজকে নানা রকমের কথা হবে, নানা রকমের বিষয় নিয়ে। তো আমাদের সঙ্গে থাকুন, আড্ডাটা শুনুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। দোস্ত, এখন যেই টাইমটা চলতেছে, আমি এই টাইমটাকে আমরা কি বলবো, মানে অস্থির টাইম নাকি আসলে সুস্থির টাইম? আমার কাছে মনে হয় যে আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আছি আর কি, মাঝামাঝি অস্থিরতা এবং সুস্থিরতা দুইটার মাঝামাঝি। মানে এক ধরনের অস্থিরতা ছিল বা ছিল না, মানে যেভাবেই নিস, আবার হয়তো এক ধরনের সুস্থিরতা আসবে, এইরকম একটা আশাবাদীর জায়গায় আমরা আসলে আছি। তবে যদি আমাকে পার্সোনালি যদি জিজ্ঞেস করিস, তাহলে আমারটা হলো যে আমি খুবই অপটিমিস্টিক, আশাবাদী মানুষ। আর ওভারঅল চিন্তা করলে আসলে বলা যাবে যে হ্যাঁ, একটা অস্থিরতা চলছে, কিন্তু আমরা হয়তো খুব শীঘ্রই সেটা ওভারকাম করে হয়তো আমরা ভালো কিছুর দিকে যাবো। আচ্ছা, আড্ডা তো চলবে, তুই চা কফি কিছু খাবি? আমি এমনিতে হ্যাঁ, ব্যবস্থা থাকলে কফি একটু খাই, সকালেই খেয়ে ফেলি, তো ওটা খেয়ে ফেলছি। তো একটু চা, হ্যাঁ চা হতে পারে। তুই কি বানাবি? আমি বানাচ্ছি। তুই আমার এখানে আসছিস, এটা আমি তোকে বানাবো, এটাই তো স্বাভাবিক। তোকে আমি একটা দারুণ করে লেবু চা বানাই দিই। হ্যাঁ আচ্ছা, এটা বানাতে বানাতে আমি যে আলাপটা করতে চাইছি তোর সঙ্গে, সেটা হলো তোকে আমরা বা তোর শুরুটা যেটা হয়েছিল কাগজি লেবু, তোর জন্য আনা হয়েছে। তুই তো নির্মাতা হিসাবে একটা দারুণ জায়গায় ছিলি এবং দারুণ দারুণ সব কাজ করতেছিলি সেই সময়। হঠাৎ করে আমরা তোর নির্মাণ দেখা বন্ধ হয়ে গেল, মানে এটা আমি তোর কাছ থেকে কেন বন্ধ হয়ে গেল, তোকে আমরা পর্দায় আবিষ্কার করলাম এবং সেখানে তুই দুর্দান্ত সব চরিত্র এবং দর্শক জনপ্রিয়তা, মানে হয় না কোথাও বোরহান ভাই, তুই কোথাও আর জানি কি ভাই, লাবু কমিশনার। মানে এই যে চেঞ্জটা, এটা কি তোর ইচ্ছাকৃত চেঞ্জ নাকি তোরে কেউ বানাই দিছে? না, এই দুইটা জিনিস, সেটা আমি তোকে একটু ক্লিয়ার করি, দর্শকদেরকেও আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমার শুরুটা তো হয়েছে আসলে ছবিয়াল থেকে। মোস্তফা সরোয়ার ফারুকের অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তুই তখন অমিত ভাইয়ের সাথে কাজ করতে, আমাদের রেগুলারই দেখা হইতো, আড্ডা হইতো, কথা হইতো, এবং আমরা আমাদের কত স্বপ্ন, কত কথাবার্তা, কি যেন করে ফেলবো আমরা, অনেক কিছু সারাদিন সে আড্ডাবাজি। তো এরপরে আমি তো আমার শুরুটা হলো তো ফিকশন দিয়ে, নাটক দিয়ে। আমার প্রথম নাটক ছিল বেসিক্যালি, এটা ছিল টেলিফিল্ম, ঘর নাই। তো এরপরে একের পর এক আমি নাটক, টেলিফিল্ম বানানো শুরু করলাম। তো এরপরে আমি দেখলাম দোস্ত, যেটা ঝামেলাটা হয় আমাদের এখানে চ্যানেলের, যে ওই যে পরিমাণ কস্ট, প্রোডাকশন কস্ট, আর যে পরিমাণ আমি আলটিমেট মানে প্রোডাকশন সেল করে যে টাকাটা পাই, এটা দিয়ে আসলে সার্ভাইভ করা যায় না। আমি কিন্তু কোনো ফর্মাল কথা বলতেছি না, একদম না, আমরা কোনো ফর্মালের মধ্যে আজকে না, আমরা ইনফর্মাল কথা কব। মানে তো এরপরে আমার কাছে মনে হলো যে না, নাটক দিয়ে আর আমার আসলে চলবে না, আচ্ছা আমি অন্য কিছু করা দরকার। এরপরে আমার বস মোস্তফা সরোয়ার ফারুকী, উনি বিজ্ঞাপন করে ততদিনে অনেক, এই চিনি একটু কম দিস। আচ্ছা, তো কি এক চামচ লেবু? হ্যাঁ ঠিক আছে, ডায়াবেটিস বাদেছিস না? তো ওই নাম ডাক হয়েছে বিজ্ঞাপনে। তো আমি ভাবলাম তাহলে বিজ্ঞাপন তরঙ্গে যদি আমি ঢুকতে পারি, তাহলে অ্যাটলিস্ট সার্ভাইভটা করতে পারবো। এরপরে আমি চলে গেলাম হলো বিজ্ঞাপনে। তো এই যে বিজ্ঞাপন বানানো শুরু করলি, সে সময় আমিও বানাইতেছিলাম এবং এক্স্যাক্টলি আমরা প্যারালাল, আমরা একই ক্লায়েন্টের কাছে, তোর আমার অনেকবার পিচিং হয়েছে। হ্যাঁ, তো এই বিজ্ঞাপনের কারণে ওই নাটকের জায়গাটা যেটা হয় কি, যে আমাদের স্বপ্নটা ছিল আসলে ফিল্ম বানানো, গল্প বলা। তো এই দর্শক থেকে কিন্তু আমি একটু ডিটাচড হয়ে গেলাম।
শুধুমাত্র আমাদের তখন কি আশেপাশে তুই হচ্ছে এই নাটক বানানোটা বাদ দিয়ে দিলি? একদম বাদ দেওয়া। হচ্ছে ওই একদম হ্যাঁ, আমি 11 মাস চাকরি করলাম ওই ইন্ডাস্ট্রিতে, ওই বিজ্ঞাপন টিজ্ঞাপন ওইসব তানভীর ভাইয়ের মাধ্যমে একটু শিখা টিকার জন্য সানিয়াদ ভাই অনেক হেল্প করছেন। তো এরপরে আমি নিজে কাজ শুরু করে দিলাম। তো এই কাজটা এখন পর্যন্তই কিন্তু চলমান। এখন প্রথম বিজ্ঞাপন কোনটা বানালি? প্রথম বিজ্ঞাপন বানাইলাম হচ্ছে, এটা শুনলে খুব অবাক হবে, যে ওই গ্রামীণ ফোনে। আচ্ছা, আল্লাহ, আমারও প্রথম বিজ্ঞাপন গ্রামীণ। এটা সরোজ ভাই ছিলেন তখন। সরোজ ভাই, রাইট। সরোজ ভাই হঠাৎ করে আমাকে বলতেছেন যে এরকম একটা ছোট কাজ আছে, ওই গ্রামীণ ফোনে রি-রেজিস্ট্রেশন একটা করবে, সিপি টাইপের 3টা। আচ্ছা, 3টা বিজ্ঞাপনের বাজেট ছিল কত জানিস? কত? 3,30,000 টাকা। আল্লাহ। এবং আমার 2 লাখ টাকাও খরচ হয়নি তো ওই সময়ে। এবং আমাকে উনি বলতেছেন যে আর কিছু টাকা বেশি দিতে পারলে ভালো হইতো, কারণ এটা একটু ডায়লগ ছিল, তো বললো যে একদিনই বানাই ফেলছিলাম। 3টা একদিনই বানাই? 3টা একদিনে, ছোট একজন জিনিস। সরোজ ভাই নিজেও ছিলেন। তো উনি আমার খুব উনি করছেন, যেহেতু আমরা নাটকের মানুষ, গল্পটা বুঝি, এই কারণে আমাকে ডাকলেন। এবং অনেকদিন ধরে আমি বলছিলাম যে ভাই আমি আসলে নাটক ছেড়ে আসলে বিজ্ঞাপনে ঢুকতে হবে, সার্ভাইভ করতে পারছি না, নানান কিছু। এই যে শুরু হইলো, এরপরে আমি যখন ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম তখন সিটি সেলের আর একটা প্রজেক্ট পেয়ে গেলাম। আচ্ছা, ওটা ছিল 6টা বা 7টা টিভিসি। তোর মনে আছে কিনা, অমিতাভ ভাই একটাতে অ্যাক্টিং করছিল। হ্যাঁ, মনে আছে, মনে আছে। এই আমার লাইফে মনে কর যে টান। এখন যেটা হইছে কি, যে বিজ্ঞাপন করার কারণে লোকজন তো আসলে অডিয়েন্সের সাথে তো কানেকশনটা হয় না। আমরা মোটামুটি ডিটাচ, হ্যাঁ একটু ডিটাচ, মানে এজেন্সি এবং ক্লায়েন্টের সাথেই আসলে আমাদের কানেকশনটা হয়। তো এই জায়গা থেকেই কিন্তু আসলে অনেকেই ভাবে যে আমি মনে হয় যারা আগে আমি নাই, আসলে কিন্তু আমি নাই হয়ে যাই নাই। আমি আমার মতো করেই আসলে আমি আছি। স্ক্রিনে তোর হয়তো মনে আছে কিনা আমি জানি না, আমি কিন্তু ওই অনেক বিজ্ঞাপনের কিন্তু আমি ক্যারেক্টার করছিলি। হ্যাঁ, তো অ্যাজ এ মডেল, ঠিক আছে, মডেল হিসেবে নিজেকে দাবি করি না, কারণ মডেলদের অনেক সুন্দর, অনেক সুঠাম দেহ, অনেক লম্বা চওড়া। এই ধারণাটা ভুল। মানে না, মানে আমাদের কনসেপ্টটা তো এরকম ছিল, টিপিক্যালি কনসেপ্টটা তো এরকম। সো আমি এই জন্য, মানে আই এম নট ক্লেমিং মাইসেলফ যে আমি মডেল, ঠিক আছে, ওইটা অ্যাক্টর হিসেবেই বা ক্যারেক্টার, হোয়াটএভার, আমরা ক্যারেক্টার আর্টিস্ট। হ্যাঁ, ওকে। তো ওই জায়গা থেকে অমি আমাকে যখন প্রথম যে টার্নটা, সেটা হলো যে অমি আমাকে ওই ব্যাচেলর পয়েন্টে কাজের সুযোগ করে দিল। তো আমি আই ওয়াজ ভেরি কনফিউজড যে আমি আসলে অ্যাক্টিংটা পারবো কিনা। ওই সময় তো মানে ব্যাচেলর পয়েন্ট খুবই পপুলার। তো ওই জায়গা থেকে মানে বিতর্কও আছে, যারা পছন্দ করে না তাদের কাছে তো দুনিয়ার অনেক সুখাদ্য ও অখাদ্য লাগে। ঠিক আছে। তো না ঠিক আছে। তো এই যে ওই ব্যাচেলর পয়েন্ট দিয়ে শুরু, তারপরে ব্যাক টু ব্যাক ওর সাথে কাজ হচ্ছে। এরপরে ধর ধীরে ধীরে বাইরের লোকজনের সাথেও কাজ হওয়া। অনেকের ধারণা, যারা আমাকে চিনতো অ্যাজ এ মেকার, তাদের ধারণা যে আমি মনে হয় তাহলে অ্যাক্টিং থেকে ডিটাচড। এবং সবচেয়ে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে আমার সবচেয়ে নেগেটিভ যে জায়গাটা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে দোস্ত ওই ব্যবসায়িক জায়গাটা আর কি, মানে বিজ্ঞাপনের ব্যবসায়িক জায়গাটা। যে ভাবে যে আমি মনে হয় সারাদিন স্ক্রিনে দেখলে অ্যাক্টিং নিয়েই থাকি। তো অনেকেই আবার বলে টিভি খুললেই তো আপনাকে দেখা যায়, ফেসবুকে দেখলে ঢুকলেই, ইউটিউবে ঢুকলেই আপনাকে দেখা যায়। তো আমি ওদেরকে বলি আমি তো কাজ কম করি, কিন্তু আমার যেগুলো করি এগুলো হিট হয়ে যায়, ক্যারেক্টারগুলো হিট হয়ে যায়, কাজটাও হিট হয়ে যায়। আর ভালো ডিরেক্টরের কাজ করলে যেটা হয়, তার নিজস্ব একটা ক্যারিশমা থাকে। তো এই কারণে হয়তো আমি কিন্তু বেশি কাজ করি না, ভাই আমি বিজ্ঞাপনে কাজ করতে চাই, প্রজেক্ট আসলে দিয়ে। মূলত আমি কোনো কিছু থেকেই ডিটাচড না, আমি আমার মতো করে সব কিছুই করে যাচ্ছি। এখন যেটা হয় কি, যে কিছু কিছু মানুষ পৃথিবীতে জন্ম হয় অনেক বেশি দৌড়াইতে পারে, আর কিছু কিছু মানুষ থাকে একটু অলস, আর কিছু কিছু মানুষ থাকে যে ধীরে সুস্থে চলা। আমি কাইন্ড অফ কচ্ছপের মতো আর কি, লাইক ক্রোকোডাইল, যে হ্যাঁ ধীরে সুস্থে আর কি চলে আর কি। এই যে ধর যে আমি মানে নাটকের জায়গায় যেটা বললি, ধরলাম ওটা একটা আক্ষেপের জায়গা থেকে তুই ওখান থেকে বেরোলি। ট্রু। সেটা ইকোনমিক্যালি বা আমরা সোশ্যাল যে আমাদের ওইটা হলো না। বিজ্ঞাপনের ক্ষেত্রে আমারও একই কাহিনী। বিজ্ঞাপন টিজ্ঞাপন করে আসলে মানে সাস্টেইনেবল জায়গাটা হয়তো বা তৈরি হয়েছিল, বা তখন সার্ভাইভ করতে পারতেছিল। সেখান থেকে যখন তুই আর বিজ্ঞাপনে আরেকটা বড় অসুবিধা, যেটা পয়সাটা আছে কিন্তু কেউ চিনে না। হ্যাঁ একদমই ডিটেইলস। এই যে এটা যে আমি বানাইছি বা তুই বানাইছিস বা যারা, এটা অনেক সময় লাগে আসলে ওই দর্শকের কাছাকাছি যাইতে, যেটা অভিনয়ে বা নাটক নির্মাণও অনেকটা তাড়াতাড়ি। হ্যাঁ এখন তো নাটক যারা নির্মাণ সবাই ওরা তো হ্যাঁ ওরা তো একদম বড় বড়। তুই যখন ব্যাচেলর পয়েন্ট শুরু করলি, এরপরে আরো অনেকগুলো কাজ করলি, গুড বাজ, তারপরে কি ব্যাড বাজ, তারপরে আরো অনেক ফিমেল এগুলি করতেছিলি। এবং ততদিনে মোটামুটি তুই একটা রিনাউন ফেস হয়ে গেলি, তখন সবাই চিনতেছে। এইটা উপলব্ধির জায়গাটা কেমন লাগতেছিল যে বিজ্ঞাপন নির্মাতা, নাট্য নির্মাতা এবং অভিনেতা জীবন, হ্যাঁ এই তিনটা যে পরত,
এই জায়গাতে কোন পরতের মজাটা নিজের কাছে মনে হচ্ছে না ওকে মানে আই এম দ্য ফিট পারসন? আমি এটা ডিফাইন করা খুব ডিফিকাল্ট, মানে ইন টার্মস অফ লাইক, মানে কি বলে এটাকে সংজ্ঞা দিয়ে সংজ্ঞায়িত করা খুব ডিফিকাল্ট। তোর অনুভূতি ঠিক আছে, এটা এক একটা ডিফারেন্ট অনুভূতি। যে আমি যখন ক্যামেরার পিছনে থেকে অ্যাকশন কাট বলি, তখন আমার প্লেজারটা অন্যরকম। এই প্লেজারটা কিরকম, এটা তো কোনো মানে ভাষায় প্রকাশ করা যায় না। হ্যাঁ, এটা অদ্ভুত রকমের, যে লাইক এটা যে আমি অ্যাকশনটা বললাম, কিন্তু কাট আমি কখন বলবো, কিভাবে বুঝবো যে আমি আই গট দ্য রাইট শট? ঠিক আছে, তো এটা তো বুঝার কোনো নাই, আর প্যারামিটার নাই। এটা যে জ্বর হয়েছে 104, তাহলে সাপোজিটর দিয়ে দেও, বিষয়টা তো এরকম না। বিষয়টা আসলে কিন্তু ফিল করা, এই যে কানেকশনটা, যে অ্যাক্টর অ্যাক্ট্রেস অ্যাক্টিং করতেছে কিংবা এই মোমেন্টটা তৈরি হচ্ছে, এই কানেকশনটার যে মজাটা এজ এ মেকার তুই আসলে বুঝবি না। কিন্তু আমি বুঝলেও তুই একটা দারুণ কথা খুলে, আমি সত্যি মানে খুব দারুণ কথা বলে ফেলছি নাকি? দারুণ কথা হঠাৎ হয়ে গেছে। এই যে আমি কখন কাট বলবো, কখন তুই কাট বলবি, এটার কোনো প্যারামিটার না থাকার পরও মানে তুই ডিসাইড করতে পার, একমাত্র তুই ডিসাইড করতে পারছিস যে তুই কখন কাট বলবি। এক্স্যাক্টলি। এবং তুই আর্টিস্টরা পারফর্ম করতেছে, তুই তাদের লাগামটা আসলে তোকেই টানতে হবে। এক্স্যাক্টলি। এইটা দোস্ত দারুণ কথা বলছিস। এইটা এই যে ফিলিংসটা, তোকে যে এই যে ইনভলভমেন্টটা ওই চরিত্রের সাথে, ওই মোমেন্টের সাথে, এই গল্পের সাথে, এইটা কি তুই অন্য কোনো কিছু দিয়ে বিচার বিবেচনা করতে পারবি? বা আরেকজন কি তুই বললি, সে কি বুঝবে? এটা সে তো বুঝবে না। তো এটা তো ভাষায় প্রকাশ, এটা হলো একদম পার্সোনাল ফিলিংস। এরপরে আসছি ধর নাটক, বিজ্ঞাপন। এজ এ মেকার আমার এই জায়গাটাই কাজ করে। বিজ্ঞাপনের ক্ষেত্রে যেটা হয়, একটু পয়সা আছে, কিন্তু ডিফিকাল্টিজও আছে অনেক ডিফিকাল্ট আছে, যেটা তুই অনেক ফেস করছিস। আমি তো ক্রমান্বয়ে, যেহেতু এখনো লেগে আছি, ক্রমান্বয়ে তুই আমি মানে ওইটা আসলে আমাদের ছবি না, ক্লায়েন্টের ছবি। হ্যাঁ, এটা ক্লায়েন্টের ছবি ফেস করতেছি, এবং আমার ওইটাতে খুব বেশি আশা ভরসার জায়গাও থাকে না। যে ঠিক আছে, ফাইন, উনি যেভাবে বলছেন তো এইভাবেই করে দিই। যেমন আমার একটা প্রজেক্ট পিপিএম করার পরেও প্রজেক্টটা হয় নাই। আজকে তোর মাধ্যমে যেহেতু অনেক লেখা আছে না, যে কথা হয়নি বলা, তো আমি বললাম যে এরকম কি কথা বলা হয়নি, অনেক কথাই তো বলে ফেলছি, বা অনেক না বলা কথা মনেও থাকে না। পিপিএম হয়েছে, তো পিপিএম এর সময় ক্লায়েন্ট এত বেশি পেঁচাইতেছেন, মানে ভয়ঙ্কর লেভেলে। এবং উনি, ওনার ব্যাকগ্রাউন্ড হলো আগে একটু মিউজিক টিজিক করছে, মিউজিক টিজিক নিয়ে নানান কিছু নিয়ে এরকম পেঁচাইতেছেন। একটা সময় না আমি হুট করে, তখন আমি আরেকটু এখনকার মতো একটু এত শান্ত ছিলাম না, একটু উশৃঙ্খলই ছিলাম, বেফাস একটা কথা বলে ফেললাম। আমি বলছি, ভাই আপনি যেটা বুঝেন না, এটা নিয়ে আপনি কথা বলেন না, এটা বুঝার লোকজন আছে, এটা আমরা বুঝি, এটা আমরা করে দিব না। উনি তো মাইন্ড খেয়ে গেছে যে এটা কি বললাম। আমি ক্লায়েন্ট আমাকে বলে যে আমি বুঝি না এটা, দেন পরে আমার প্রজেক্ট হয়নি, আমি অ্যাডভান্স নিয়েছিলাম, আমি ফেরত দিয়ে দিয়েছি। এই যে বিষয়টা, এইটা আসলেই কিন্তু উনি বুঝে না। উনি যদি বুঝতোই, তাহলে বলতো যে তাহলে আমার কথাটা গুরুত্ব সহকারে নিত, তাহলে আর পার্সোনালি নিত না। আসলেই তো, তাহলে তো উনি এটা করতো। আমি যে সবকিছু বুঝবো, এইটাই বা কে কইছে? এটা কে কইছে? তাই না? আমার যতটুকু বোঝার দরকার, ততটুকু আমি বুঝতেছি। এইটা আরেকটা একটা মনোপলির জায়গা আছে, তো এটা তারপরেও সার্ভাইভ করে যাচ্ছি। এই বিজ্ঞাপন, নাটক, এটা আর হলো অ্যাক্টিং এর জায়গাটা। অ্যাক্টিং এর জায়গাটার যেটা হলো যে এটার রিঅ্যাকশনটা খুবই ডিরেক্ট, একদম, মানে দেয়ার ইজ নো ফিল্টার। মানে তোকে যদি ভালো লাগে কারো, তুই রাস্তায় বের হলে তুই বুঝতে পারবি, মানে তুই কত বড় অভিনেতা, তুই কত পপুলার, তুই কত ভালো, এইটা রাস্তায় বের হলে, পার্সোনালি তুই কে সেটা ম্যাটার করে না, তুই রাস্তায় বের হলে তুই বুঝে যাবি। এই যে রিঅ্যাকশন, এটা মঞ্চ নাটকের মতো আর কি, যে তুই ভালো পারফর্ম করলে সাথে সাথে হাততালি দেবে, খারাপ হলেও একদম তাৎক্ষণিক তুই পেয়ে যাবি। সো আমি যখন রাস্তায় বের হই, তখন মানুষের যে রিঅ্যাকশনটা পাই, মানে সাইড টকিংটা পাই, মানে কমেন্টসগুলো পাই, ডিরেক্ট ইন্টারাকশনটা পাই, এইটা অন্য কোনো কিছুর সাথে আসলে তুলনা নাই। মানে এইটা একদমই ডিরেক্ট, এবং এটা খুব জয়ফুল, লাইক যে এটা মানে তোকে ইন্সপায়ার করে, তোর বুস্ট আপ করে প্রতিনিয়ত, যে ব্যাপারটা খুব উপভোগ্য। হ্যাঁ, উপভোগ্য, এটা উপভোগ্য। যে অনেক মানে ইউনিভার্সিটি পড়া সুন্দর সুন্দর ছেলেমেয়েরা, ঠিক আছে, সেলফি তুলতেছে, বলতেছে, ইন্সপায়ার করতেছে। বা শাওন ভাইয়ের সাথে একদিন আমরা একটা জায়গায় মিটিং করতেছিলাম, বাটলার্সে। তো এইখানে এক ভদ্রলোক, শাওন ভাই পরিচিত, এবং সে মানে ভদ্রলোক মনে হয় যে বড় কোনো বিজনেসম্যান বা কিছু একটা হবে। তো উনি এসে বলতেছে, আই নো দিস ম্যান, আই স অন টিভি। আমি বলতেছি, ইংলিশে বলতেছে, এই লোক আমার কি অবস্থা। তো চলে গেল। তো শাওন ভাই পরে আমাকে বলতেছে যে তোমার চিনছে, কিন্তু হ্যাঁ তোমার চিনছে, তার মানে তোমাদের নাটক টাটক এগুলো ওনারাও দেখে, তোমার চিনছে। আমি তো তোমার এতদিন পাত্তাই দিই নাই। ঠিক আছে। তো এই যে ইয়াং জেনারেশন থেকে শুরু করে, তো এই যে
মানে এত বড় মানুষ যারা দেখে চিনে, এই যে ইন্টারাকশনটা এটা খুবই মানে ডিরেক্ট এবং খুব ভালো লাগে আর কি। এটার সাথে আরেকটা না চিনা মানুষেরও একটা গল্প বলে ফেলি, এইটা বলা হয় না। সেটা হলো যে আমি কোনো একটা জায়গায় গেছি, তো এখানে আমি একটু কেনাকাটা করব, কিনছি, কেনার পরে চিনে ফেলছে। তো ছবি তোলার সময় মাস্ক খুলে ফেললাম, ছবি তোলা শুরু হইলো। এই যে ছবি তোলা শুরু হয়েছে থামতেছে না, এর মধ্যে সবাই চলে গেছে, এর মধ্যে একজন আছে হুজুর টাইপের লোক, ঠিক আছে, তার সাথে আবার একটা পিচ্চিও আছে। তো উনিও ছবি তুলতেছে, সেলফি তুলতেছে। তো আমি বললাম যে আমার খুব ভালো লাগতেছে যে আপনারা হুজুররাও এখন নাটক টাটক দেখেন, এটা আমাদের নাটক টাটক দেখেন, এটা খুব ভালো, সবকিছুই দেখতে হবে, জানতে হবে এরকম। তো বলে স্যার আমি তো নাটক টাটক দেখি না। আমি কনফিউজ হয়ে গেলাম যে আমার নাটক দেখেন না মানে, তাহলে আপনি আমার কিভাবে চিনেন? স্যার আপনারা তো আমি চিনি না। চিনেন না তাহলে ছবি তুলতেছেন কেন? বললেন না সবাই ছবি তুলতেছে, ভাবছি যে আপনি বড় কেউ হবেন এই জন্য আমি ছবি তুললাম। তো এই ধরনের ইন্টারাকশনও হয়েছে। এটা খুব ভালো অভিজ্ঞতা, সিরিয়াসলি। একটা লোক চিন্তাছে সবাই তুলতেছে বলে, মানে হয় না ওই যে ওর ইয়ার মতো গণপিটারের মতো, হ্যাঁ ওর মারতেছে একটা লোক রে, এটা অমানবিক একটা ব্যাপার। আমি এরকমও দেখছি, যাইতেছে কি ঘটনা কি আম করে মারা বসছে, ভাই কেন? না সবাই মারতেছে, কি ব্যাপারটা কি? আপনি বুঝবেন না, আমার বোঝার নাই, ও মেরে দিছে। আচ্ছা, এবারে আমার যেটা, তার মানে তুই অভিনয়টাকে ঠিকঠাক উপভোগ করতেছিস? হ্যাঁ, মানে আমি যখন যেটা করি এইটা উপভোগ, সেটা তুই আমার জায়গাটা চিন্তা করি। আমার যেটা হলো যে আমি কোনো কিছু বেকুবের মতো করি না, না বুঝে করি না। আমি কাকে সরি বলতে হবে এবং কাকে থ্যাংক ইউ দিতে হবে এটা আমি বুঝি। হয়তো অনেক সময় না বোঝার ভান করি কিংবা অ্যাক্টিংটা করি, আসলটা বুঝি, একদমই বুঝি। আচ্ছা, এই যে ধর আমি 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 নিজেও তোর অনেকগুলো কাজ দেখছি, দেখার পর আমার যেটা মনে হয়েছে যে ওই কাজটার মধ্যে তুই, মানে আমার মনে হয়েছে, এটা পার্সোনালি আমি শুধু বন্ধু হিসাবে বলতেছি না, এজ এ দর্শক হিসাবে, তুই খুব মিশে যাস। মানে এখন সেটা তোর ক্যারেক্টারের সঙ্গে যাচ্ছে বলে, তোকে ওই ক্যারেক্টার দিচ্ছে বলেই কি মিশতে পারতেছিস, নাকি তুই আলাদা করে তোর প্রত্যেকটা ক্যারেক্টার জন্য তুই একটা প্রস্তুতি নিস? প্রস্তুতি নিতেই হয়, নিতেই হয়। সেই প্রস্তুতির জায়গা থেকে তোর কাছে কখনো ডিফিকাল্টিজ মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা আমি প্লে করার ক্ষেত্রে? ধর থিয়েটারে আমরা কি করতাম, আমরা একটা ক্যারেক্টার নিয়ে রিসার্চ কইরা ওইটারে দাঁড় করায়, মানে ওর পিছনে যে টাইম, টেলিভিশনে তো সেই টাইমটা পাওয়া যায় না আসলে। আমার এটা মনে হয়েছে দোস্ত, দুইটা কাজে খুব মনে হয়েছে। অমির একটা কাজ ছিল, এটা হোটেল রিল্যাক্স, অমির প্রথম সিরিজ বঙ্গেতে গেছিল। হোটেল রিল্যাক্স একটা ক্যারেক্টার ছিল, ক্যারেক্টারের নাম ছিল মেবি আলমগীর। এটা হলো যে ওই ছেলেটা হচ্ছে যে কোনোদিন তার ফিজিক্যাল হয় নাই এখনো, তার চিন্তাভাবনা এরকম যে ক্যারেক্টারটার চিন্তাভাবনা এরকম যে বিয়ের করার পরে সে করবে, বাট তার তো এক ধরনের ফিজিক্যাল ওয়ান্টস থাকে, মানে প্ল্যাটোনিক জায়গা থেকে তুই যদি ধরিস, তখন সে কি করে যে ওই বিভিন্ন মেয়েদের কাছে যায়, তারপরে সে তার মতো করে ভিজুয়াল করে। তো এই যে ভিজুয়াল করাটা, এইটা তো মানে ডায়লগ থাকলে তুই বলে ফেলতে পারলি যে আমি ডায়লগ বলে ফেললাম, কিন্তু না বলে জিনিসটা কি করা, আবার ডিরেক্টর আমাকে একটা ব্রিফ করলো, ওই ব্রিফটাকে মাথায় নেওয়া, মানে সে তুই যদি পারফিউম মুভির কথা বলিস, তো ওই পারফিউমের প্রথম যে ডিরেক্টর ছিল, আমি এই মুহূর্তে নাম ভুলে গেছি, ওনার কাছে বলছিল যে এইটা পারফরমেন্স স্মেলের বিষয়, এটা কিভাবে হাউ টু মানে হ্যাঁ মানে স্ক্রিন, তো এইরকম একটা বিষয় ছিল। কিন্তু এটাই দেখ মানে পৃথিবী বিখ্যাত একটা মুভি হয়ে গেল এটা। তো এই চরিত্রটা করতে গিয়ে আমার এরকম মনে হচ্ছিল যে আমি কিভাবে ভিজুয়াল করবো, ফাইনালি আমি উতরাইছি। আরেকটা চরিত্র রিসেন্টলি একটা প্রোডাকশন যাচ্ছে চিয়ান নামে, এটা বঙ্গতে, এটা গতকালকেই বঙ্গতে এটা রিলিজ হয়েছে। তো এটা বঙ্গের নন প্রিমিয়াম কিছু কন্টেন্ট বানায়, 40-45 এরকম ডিউরেশনে। তো এই চরিত্রটা হচ্ছে একটু আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল, এবং এটা ডিরেক্টর প্রডিউসার তাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি যে ভাই এই চরিত্রটা আমি আমার নিজেকে ভিজুয়াল করতে পারি না। আছে না, তুই যদি নিজেকে ভিজুয়াল করতে না পারিস তাহলে তুই কাজটা করবি, কিন্তু ফাইনালি সিচুয়েশনের কারণে হোক বা একটু অর্থকরী পাবো এটার জন্য হোক আমাকে করতে হয়েছে। কিন্তু এইটা আমি খুবই এক ধরনের আছে না যে ওভার কনফিডেন্ট নিয়ে আমি কাজটা করছি। আর যেটা মেইন যে জায়গাটা আমার, তুই পয়েন্টটা যেটা ধরছিস, এটা আসলে তুই ছাড়া অন্য কেউ হইলে এই প্রশ্নটা করতে পারতো না। এই জায়গাটা আসলে আসে না অনেকেই। সেটা হলো আমরা যখন বিজ্ঞাপন করি বা ক্যামেরার পিছনে কাজ করি, আমরা তো ক্যারেক্টার নিয়ে প্রচুর স্টাডি করি, অনেক, যে এই ক্যারেক্টারটার ব্যাকগ্রাউন্ড কি, এই ক্যারেক্টারটার স্ট্যাটাস কি, ওর ইকোনমিক্যাল স্ট্যাটাস কি, ওর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি, ও কি খেতে পছন্দ করে, ওর হ্যাবিট কি, নানান কিছু আমরা চিন্তা করি। তো আমার কাছে যখন চরিত্র আসে,
তখন আমি ডিরেক্টরকে প্রশ্ন করি, কিছু কিছু ডিরেক্টর উত্তর দিতে পারেন, কিছু কিছু দিতে পারেন না। আমি নিজের মতো করে গল্প বুঝে বা ব্রিফটা নিয়ে করি। এই স্টাডিটা সামহাউ আমার চরিত্রে কিছুটা কাজে লাগে, কারণ মেনলি তো ডিরেক্টরই কাজটা করেন, কিন্তু এই এডিশনাল জিনিসটা কাজ করে না। কারণ আমি এমন অনেক স্টার সুপারস্টারদের নিয়ে আমি কাজ করছি, মিনিমাম লেভেলের প্রিপারেশন নিয়ে আসে নাই। আবার অনেকেই আছে, হ্যাঁ আবার অনেকেই আছে যে খুব সাধারণ চরিত্র করতেছে, সাধারণ মানের আর্টিস্ট, কিন্তু খুব স্টাডি করে, হ্যাঁ খুব স্টাডি করে আসছে, চিন্তা ভাবনা, মানে কথা বললেই বোঝা যায় মানে তুই কতটুক জানিস বা জানিস না। এইটা তোর কর্মকাণ্ডে না বোঝা গেলেও তোর সাথে কথা বললে কিন্তু বোঝা যাবে না যে আমি সো আমার ওই জায়গাটা যেটা হলো কি যে আমি চরিত্র নিয়ে একটু চিন্তা করি। মানে রিসেন্টলি আমার দুইটা কাজ, একটা কাজ যাচ্ছে, এটা নাম হলো ফাউল জামাই। এইটা ওয়ান অফ দ্য লিড ক্যারেক্টার আমার। তো আমাকে ছেলেটা যখন প্রপোজ করলো আমি তখন এটা করতে চাইনি। নাটকের প্রপোজ করছো, অন্য কিছু না? না না না, হ্যাঁ ক্যারেক্টারের জন্য, অন্য কিছু না। তা আমি এগুলো করতে চাইনি মানে কি আমার কাছে মনে হয়েছিল যে এত বড় ক্যারেক্টার, এত লম্বা জার্নি আমি মনে হয় করতে পারবো না। কিন্তু ছেলে আমাকে, ডিরেক্টর আমাকে আশ্বাস দিল যে ভাই আপনি করেন, আপনি পারবেন। তো আমি একটা ফ্লোতে গিয়ে ফাইনালি করলাম। আরেকটা চরিত্র আমি করতেছি, এটা আমার নিজের প্রোডাকশন হাউস থেকে। এটা আমার যে দীর্ঘদিনের যে আমার সহযোগী সহকারী নাহিদ হাসনাত, তো ও ওইটা ডিরেক্টর এবং স্ক্রিপ্ট, অসাধারণ স্ক্রিপ্ট। ওটার মধ্যেও যে চরিত্রটা ওয়ান অফ দ্য লিড চরিত্র, ঠিক আছে। এইটা করতে গিয়েও আমার কাছে মনে হচ্ছে এটা একটা কবি ক্যারেক্টার, কবি ওমর খৈয়ামের চরিত্র আর কি। তো এইটা করতে গিয়েও আমাকে আমি এক ধরনের ডিফিকাল্টিস ফেস করছি যে আমি কি জার্নিটাকে, এত লম্বা জার্নিতে আমি যেতে পারবো কিনা। এবং আমি তোকে আরেকটা বলি যে আমি একটা ওয়েব সিরিজ এবং একটা ওয়েব ফিল্ম দুইটাতে আমার লিড ক্যারেক্টার ছিল, আমি এটা ছেড়ে দিয়েছিলাম। আমি বলছি যে ভাই আমি এটার লোড নিতে পারবো না, যে এই ধরনের এই সীমাবদ্ধতা বা সততা যাই বলি, এটা কিন্তু এক ধরনের ট্রমাটাইজেশন। তুই যখন একটা ক্যারেক্টারকে কনসিভ করবি, কনসিভ করার পর যখন তুই ওর সঙ্গে বসবাস করবি এবং ফাইনালি তাকে যখন ডেলিভার করবি, ওইখান থেকে বের হয়ে আবার আরেকটা ক্যারেক্টার, এই যে জার্নিটা, এটা আসলে একটা পার্শ্বমানিক বুঝে যে এই জার্নিটা কতটা কঠিন। এই যে তুই, আমি কেন বললাম, তুই খুব সরলভাবে জিনিসটা উপস্থাপন করলে ভালো লাগলো। এটা এই যে আমার সীমাবদ্ধতা সম্পর্কে আমি আসলে জানি, যে কোন ক্যারেক্টারটা আমি এই প্লেটা করতে পারবো, আবার কোনটা আমি বুঝতেছি না, আমি ভিজুয়ালাইজেশন করতে পারতেছি না যে এই ক্যারেক্টারটা কি দাঁড়াবো, কিন্তু আমি আলটিমেটলি ওইটাকে নিয়ে স্টাডি করে একটা ফিগার আউট করে ফেলতে পারলাম। এই জন্যে না, এই কারণেই আমি সেটাই জানার চেষ্টা করলাম, তুই সেটা বললি যে এই কারণেই চরিত্রগুলো আসলে চরিত্র হয়ে উঠছে। এবং দর্শক কিন্তু দর্শককে ফাঁকি দেওয়া কিন্তু খুব ইজি না, না না খুবই কঠিন, কিন্তু বুঝে ফেলে একদমই একদমই। এবং বোঝার জায়গাটা এই যে আজকে তুই রাস্তায় বেরোলে ওরা বলতেছে যে হ্যাঁ ওই যে উনি, তার মানে ওই ক্যারেক্টারটাকে তুই ওই জায়গায় নিয়ে যেতে পারছিস বলে এটা বলে। এই ধরনের কাজ, সেটা বিজ্ঞাপনের ক্ষেত্রে হোক, নাটকের ক্ষেত্রে হোক, বা সিরিয়ালের ক্ষেত্রে হোক, বা আমাদের ওটিটি প্ল্যাটফর্ম সেই জায়গার ক্ষেত্রে হোক, চরিত্রের ক্ষেত্রে তুই পারফর্ম করে কোনো রকমের ডিফিকাল্টিজের মধ্যে কি করছিস? গণমানুষ বা ধর সারাউন্ড এরিয়ার যারা আছে, যে আপনি মানে বিতর্কিত হইছিস জেনে বুঝে বা না জেনে বুঝে? হ্যাঁ, বিতর্ক তো মানে একটা বিতর্কের বিষয় তো এটা সবাই জানে, তুইও জানিস। মানে বিতর্কের বিষয়টা আজকে, মানে বিতর্কের বিষয়টা নিয়ে অন্যদিন লম্বা সময় নিয়ে কথা বলতে চাই আর কি। এখন বিতর্কের বিষয়টা যেটা হয়েছে যে জেনে বুঝে না বুঝে, সেটাও আসলে না বুঝের ব্যাপারটাও আসলে বলা যাবে না, কারণ এড়ানো যাবে না। হ্যাঁ, তো এই জায়গাগুলো আসলে আমাদের বোধেরও কিছু ঝামেলা আছে দুই পক্ষেরই, ঠিক আছে, যে আমি কোনটা কিভাবে নিব, কোনটা কনসিডার করব বা করব না। তো এরকম তো আছেই। যেমন আমি যদি একটা রিসেন্টলি ঘটনা বলি, আজকে সকালেই নিউজটা পড়তেছিলাম, এই পরিমণির ঘটনাটা। আচ্ছা, পরিমণি টাঙ্গাইলে একটা শোরুম উদ্বোধন করতে যাবে, ওইখানে হেফাজত ইসলাম আর আল্লামা শায়েক কি যেন ওনার ওই সংগঠনে, ওনারা নাকি এটাকে বন্ধ করে দিচ্ছেন, মানে শোরুম উদ্বোধন যাবে বন্ধ করে দিচ্ছেন। মানে কথাগুলো বলছি এই কারণে, প্রসঙ্গটা আনলাম এই কারণে যে আমাদের বোধের জায়গাও বা আমাদের পরিস্থিতির জায়গাটাও এরকম। মানে কেন বন্ধ করে দিচ্ছেন, মানে কারণটা কি আমাদের? উনি তো কারণটা তো জানতে হবে। উনি তো চলচ্চিত্রের একজন শিল্পী, উনি শিল্পী হিসেবে গেছেন, এটার পিছনে কমার্শিয়াল একটা ব্যাপার আছে, বিজনেসের একটা ব্যাপার আছে। এবং যে শিল্পী কাজ করার অনুমতি আছে এই দেশে, কথা বলার অনুমতি আছে, ওনার ব্যবসা করার, যিনি নিচ্ছেন ব্যবসা করার অনুমতি আছে, উনি ব্যবসা করছেন, দুটোই তো রাইটস আছে। কিন্তু একটা গ্রুপ উনি বলছেন যেটা এখানে আসা যাবে না, করা যাবে না। উনি এটা প্রশ্নটা কি কারণ? যদি আপনি নাটক সিনেমা বন্ধ করতে চান, আপনার ভালো না লাগে, তাহলে রাষ্ট্রীয়ভাবে আপনি বন্ধ করে দেন। নাটক সিনেমা, শিল্পী, টিভি, গান বাজনা সবকিছু আপনি বন্ধ করে দেন, না ট্রু, তাই না? তাহলে আপনি বন্ধ করে দেন এটা। কিন্তু একই সাথে
মানে দুইটাই চলবে, এক পক্ষ বন্ধ করে দেবে আর এক পক্ষ করবে, আমরা তো এটা ফাইট করতে আসি আর না। এইটা ডিসাইড করার হচ্ছে তারা কি? হ্যাঁ মানে মানে আমি Exactly. আমি একজন শিল্পী, তার মানে এটা আমার পেশা। হ্যাঁ, তো আমি আমার পেশাটা তো করতেছি, আমি আমার পেশার কাজ করতেছি। এখন তাহলে আপনার পছন্দ না হলে আপনি আমাকে অ্যাভয়েড করেন, আমাকে রাইট আমাকে অ্যাভয়েড করেন। কিন্তু এটা তো আপনার যদি পরিমণিকে ভালো না লাগে হ্যাঁ। তাহলে আপনি ওই প্রোগ্রামে পরিমণিকে যাবেন না। দেখতে যাবেন না, সেটাই। আপনাকে তো কেউ জোর করে নাই। আপনি নিজেকে সেম হেফাজত ঘটনা করেন। কিন্তু মেহজাবিনের ক্ষেত্রে করেছে চিটাও। আচ্ছা, তো এই যে মেহজাবিনের শিল্পীদের ব্যাপারটা কি যে চিটাগাং? ওটা সেম কাহিনী, ও উদ্বোধন করতে গেছিল, পরে নাকি করতে ও চলে গেছিল, ওখান থেকে সে চলে আসছে। আমি যে পরিমণির, আমি ফেসবুকে তো আমি একটু ইনঅ্যাক্টিভ, এই যে প্রথম আলোতে নিউজটা দেখলাম, ঠিক আছে। এটা খুবই তো প্যাথেটিক। তো এটা কেন? তাহলে আপনাদের যদি কোনো এজেন্ডা থাকে, এজেন্ডা উপস্থাপন করেন যে এই শিল্পী বা এইটা এই নাটক সিনেমাটা না, আমার যদি বাক স্বাধীনতাই না থাকে, মানে আমি তো মনে করি এখন সেই স্বাধীনতা আছে, এখন সেই সময়, সেই সময়টা, তাই না? হ্যাঁ। আমি আমার মতো করে কথা বলতে পারবো, সেটা আপনার ভালো লাগবে না, সো আপনি আমাকে ইগনোর করেন, কিন্তু আপনি আমাকে থামাইতে পারেন না। এক্স্যাক্টলি। এইটা পৃথিবীব্যাপী যে কোনো দেশেই যখন কালচারের প্রতি, সংস্কৃতির প্রতি মানুষের এই আগ্রাসন তৈরি হয়, তখন আসলে সেই দেশ কখনো আগাইতে পারে না। আলটিমেটলি কালচারকে দিয়ে রিপ্রেজেন্ট করে একটা দেশ, রাইট, অন্যান্য জিনিসের পাশাপাশি। রাইট। তো সেখানে একটা শিল্পীর স্বাধীনতা কই? মানে আমি বা তুই একজন শিল্পী, তোর তো কোনো ব্যারিয়ার থাকার কথা না আলটিমেটলি। মানে যদি না আমি অন্যের ক্ষতির কারণ না হয়, আর আমি না ইনফ্যাক্ট এটা অন্যান্য উন্নত দেশে রানিং প্রেসিডেন্ট, রানিং প্রাইম মিনিস্টার বা রানিং কোনো ব্যক্তি যিনি জীবিত আছেন এখন পর্যন্ত, তাকে পোর্ট্রে করতেছে, এবং সে নিজে সেটা দেখে এসে বলছে ওয়াও, তো ফাইন, আমাকে তো এইভাবে পোর্ট্রে করছে, দারুণ তো ব্যাপারটা। আর আমার এখানে ওইটা বাদ অন্য কিছু করার পরও আমাকে অবদমিত করা হচ্ছে যে না, তুমি এটা করতে পারবে না। তো ভাই, কেন তুমি আমার শিল্পী সত্তাকে কেন আঁকড়ে ধরতেছো? মানে লাস্ট 15 ইয়ার্স বা 16 ইয়ার্স তুই যেটাই বলিস, মানে ডিজিটাল অ্যাক্ট বা মিডিয়ার উপরে যেভাবে ছিল, কোনো কিছুই করা যাবে না। তোর যে প্রশ্নটা ছিল, আমি তো বললাম যে আমি অন্য কোনো সময় হয়তো ওই লাইনে গেলে লম্বা লাইন হবে, এত ডিফেন্স করতে চাই না এই মুহূর্তে, কারণ আমরা তাহলে আড্ডাটা নষ্ট হয়ে যাবে। সো এই জায়গায় আমরা এত বেশি জাজমেন্টাল, একটা হলো যে আমরা খুব কুইক জাজমেন্টাল, আমাদের ধৈর্য শক্তি তো নাই, একদমই নাই, সেটা গেছে। আরেকটা হলো যে আমি যা চিন্তা করি, আমি যা ভাবি, আমি যা দেখি, এর বাইরেও যে দুনিয়া আছে, এইটা আমি বিশ্বাস করতে চাই না। আমার সিদ্ধান্তই একমাত্র সিদ্ধান্ত, আমি যেটা দেখছি এরপরে আর কিছু নাই পৃথিবীতে, আমি যেটা ভাবছি এরপরে আর কোনো ভাবনা হইতে পারে না। এইটাই যদি চলমান হয়, তাহলে আমি শিল্পী হিসাবে আমরা বকবক করবো, কথা বলবো, আলটিমেটলি যে সামগ্রিকভাবে যে প্রোগ্রেসটা, এইটা আসলে কতটুকু কি হয় আমি জানি না। আমি এই জায়গাটা আমি একটু কনফিউজড। তুই তো একটা সিনেমা বানাইছিস। হ্যাঁ, ওইটা তো আসলে আমার প্ল্যান ছিল যে লাস্ট ঈদে দিব, মানে কোরবানির ঈদে। তারপরে ডিসিশন চেঞ্জ হলো যে লাস্ট মানে কোরবানির ঈদের পর যে এরকম একটা সময়, তারপরে তো গণ আন্দোলন শুরু হয়ে গেল, পরে তো আর এটা হয় নাই, না হয়ে আগে হিসাবে ভালোই হয়েছে। ছবির বাজারের অবস্থা খুব খারাপ। যদি আমি একদম মোটা দাগে এক লাইনে বলি, খুবই বাজে অবস্থা। নাই হলগুলোর মধ্যে আমাদের নতুন ছবি যদি আমরা চিন্তা করি গত 6 মাসে বা 1 বছরে নাই। আমাদের সংকটের সময়টা কি শুরু হয়ে গেল কিনা আমি এটাও বুঝতে পারতেছি না। মানে যেখানে আমাদের 1400-র উপরে হল ছিল, সেইখানে এখন মানে 100 হলো অ্যাক্টিভ হল নাই না, ভরসা হলো সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স। সেটা তো খুবই কম সংখ্যক মানুষের জন্য, কম সংখ্যক জায়গায়। এবং মজার বিষয় হলো আজকে থেকে মানে আমাদের তো আশাটা, এখন তুই ধরে এই প্রোগ্রাম হোস্ট করতেছিস, এই প্রোগ্রাম প্রডিউসিং করতেছিস, আমি ধর নানান কিছু করতেছি, আলটিমেটলি আমাদের আসার উদ্দেশ্যটা ছিল তো আমরা সিনেমা বানাবো। একদমই। মানে আমাদের শুরুটা কি হয়েছিল, আমরা হিচককের ছবি দেখতাম, আমরা তারকাবস্কির ছবি দেখতাম, আমরা ইরানিয়ান ফিল্ম দেখতাম, আমরা ইটালিয়ান ফিল্ম দেখতাম, ছবি দেখতাম। তো আমরা এইগুলো দেখে তো আমাদের টার্গেটটা ছিল এরকম যে এক ধরনের ড্রিম বলা চলে, যে আমরা আসলে সিনেমা বানাবো, মানে সিনেমা বানাবো বলে এই জার্নিটা। তো এখন এখানে আসার পরে আমরা যেটা দেখলাম যে সিনেমাটা, এবং আজকে থেকে যেটা আমি বলতে চাচ্ছি, আজকে থেকে 10 বছর আগেও আমার ধারণা ছিল যে ভালো সিনেমা হয় নাই বলেই হয়তোবা দর্শক আসে না এবং হলটল বন্ধ হয়ে যাচ্ছে। এখন দেখলাম যে আমি সিনেমা বানানোর পরে দেখলাম, আমি বলবো না যে আমার সিনেমা অসাধারণ, আমি সিনেমা এটাও বলবো না যে মানে খারাপ হয়েছে, এটাও না, আমি তো আমার গল্পই বলার চেষ্টা করছি যে এইটার সাথে শুধু ভালো সিনেমার সাথে সম্পর্ক না, এইটা তো একটা ইন্ডাস্ট্রি। একদম। তো যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রি, তো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য তো কিছু
প্রসেস, কিছু সিস্টেম দরকার। আমাদের এখানে বড় গ্যাপ হলে এখানে একটা সিস্টেম লস আছে, সিস্টেমটা আসলে লস আছে, মানে একটা ভয়ঙ্কর লেভেলের লস। আমি যদি একদম শর্টলি বলি, যেহেতু এটা আড্ডার জায়গা, এখানে এত জ্ঞানী মানুষের মতো কথা বলার দরকার নাই। জ্ঞানী না, আমরা আমাদের জায়গা থেকেই বলতেছি। হ্যাঁ, মানে তুই বলেই হয়তো ওইখানে আরো হোমরা চুমরা কেউ থাকলে বা অনেক জ্ঞানী লোকজন থাকে, তুই কম জ্ঞানী না, মানে অনেক বড় জ্ঞানী লোকজন থাকলে হয়তো এই প্রসঙ্গটা আমি কথা বলতাম না। মানে দেখ, এই যে আমাদের এফডিসিটা, এটা কোনো কাজেরই না। এক কথাই বলে দিলাম, কেউ যদি আমাকে বলে ব্যাখ্যা দিতে, আমি ব্যাখ্যা আলাদা পার্সোনালি এটা কোনো কাজেরই না। কারণ তুইও এফডিসির সাথে কাজ করছিস, আমিও কাজ করছি, আমি সিনেমা বানাইছি, বিজ্ঞাপন বানাইছি, ফিকশন বানাইছি, বানাচ্ছি স্টিল। সো আমি তো জিনিসগুলো দেখতেছি। এবং গত পরশুদিন একজনের সাথে মিটিং করলাম, 3 মাস ধরে নাকি এই এফডিসি স্যালারি দিতে পারে না। আমি যখন আমার সিনেমার কিন্তু অনুদান আছে, তো অনুদান থাকলে এফডিসির সাথে একটা কানেকশন আছে, একটা কোলাবোরেশন আছে। তাদের এখান থেকে বেশ কিছু জিনিস ফ্যাসিলিটিস আমাকে নিতে হবে। এখন আমি যে ফ্যাসিলিটিস নিব, এই ফ্যাসিলিটিসের কিছুই এখানে নাই। তারপরে ওইখানকার যে ডিজি ছিলেন ভদ্রমহিলা, ওনার সাথে আমি দেখা করলাম। আমি বললাম, তো আপনাদের কোনো ফ্যাসিলিটিস নেই? বলে, তাহলে শুটিং করেন, ক্যামেরা নিয়ে নিতে। আমি তো কোনো কিছুই তো আপনাদের নাই, তা আমি পারবো না। এরপরে তাদেরকে আমার একটা সার্টেন অ্যামাউন্ট টাকা দিতে হলো। এবং তখনও আমি শুনছি এটা যে স্যালারি দিতে পারে না, আমরা কোনো সহযোগিতা করতে চাই না। আমরা সহযোগিতা করবো কেন? এটা মানে আপনারা না আমাদেরকে সহযোগিতা করবেন, এটা তো রাষ্ট্রায়ত্ত একটা সংস্থা, আমরা কেন করবো? এইটা হচ্ছে একটা পার্ট। অন্য পার্ট হলো যে হল মালিকগুলা, হলের যে জায়গাগুলো 1400 হল কেন বন্ধ হয়ে গেল? এইটা কি শুধুমাত্র যে আমরা কালচারালি আমরা ডেভেলপড হচ্ছি না, আমাদের ধর্মভীরুতা বা ধর্মান্ধতা এইসবই কারণ? নো, এটার পিছনে একটা বড় সিন্ডিকেট আছে, একটা সিন্ডিকেট আছে, ব্যবসার একটা সিন্ডিকেট আছে। সো মানে তুই যদি কেরালা একটা মিনিস্ট্রি আছে ফিল্মের জন্য, তো ওইটাই তো ডেভেলপ করবি, আমার এখানে কেন ডেভেলপ করবি? কারণ আমাদের এটা পুরো সিনেমা, নাটক যা আছে সবকিছু করে তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে, ওনার আন্ডারে কতগুলো জিনিস থাকে। এইটাকে যখন রাষ্ট্র এইটাকে যখন একটা ইন্ডাস্ট্রি হিসাবে এইটাকে স্বীকারই করবে না, তখন তো এফডিসি 3 মাসের স্যালারি থাকবেই না। 1400 হল থেকে এখানে 100 হলের নিচেই নামবে। আর সেই দেশে আমার মতো ফিল্ম মেকার সিনেমা বানানোর পরে সে কবে রিলিজ দেবে, তার টাকাটা রিটার্ন করবে কিনা, সেই সংখ্যায় আমার তো থাকতেই হবে। আমি কি আমার আরেকটা প্রশ্ন আমার লাগে মনে, সেটা হচ্ছে এই যে তথ্য মন্ত্রণালয় বা এই যে সংস্কৃতি মন্ত্রণালয়, এরা কি, সিনেমাটা তো একটা দেশের সবচেয়ে প্রধানতম মানে একদম আলটিমেট বলতে পারি, যে কালচারের একটা আলটিমেট জায়গা, এইটা দিয়ে আমার সুযোগ হয় বিভিন্ন জায়গায় নিজেকে, নিজের দেশকে রিপ্রেজেন্ট করা, আমার কালচারকে রিপ্রেজেন্ট করা, তাই না? তো ওই জায়গায় যদি এটা হয়, তাহলে আর কি থাকে? তাহলে টেলিভিশন, নাটক, ওই থিয়েটার, আর মাঝে মধ্যে সভা, সেমিনার, ওয়ার্কশপ, এইগুলোর জন্য এত বড় 2টা মন্ত্রণালয়, এত দায়িত্ব, শত শত লোকজন, কিন্তু আলটিমেটলি সিনেমার চর্চাটাই ঠিক মতো হইতেছে না। হল বন্ধ হয়ে নাইমে আসতেছে 100-তে। আমাদের ফিল্ম মেকাররা ভাত খাইতে পারতেছে না, ঘর ভাড়া দিতে পারতেছে না। এবং দিন শেষে আমি লাস্ট পরশু দিনের আগের দিন আমাদের এক বড় ভাই, উনি আমাদের কালচারালি যুক্ত, আসগর ভাই, তুই পেপিরাসে ছিল। হ্যাঁ, আসগর ভাই, হ্যাঁ মারা গেছে। হ্যাঁ, মারা গেছে, আমি শুনছি, আমি খুবই একলা ঘরের মধ্যে মারা গেছে, এবং 3 দিন পরে খবর পাওয়া গেছে উনি মারা গেছে। এটা ওনার ফ্রাস্ট্রেশন। এর আগে আমাদের আরো, আমরা যদি মানে লিস্ট চিন্তা করছি, অনেকের নামই আসবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের তানভীর ভাই একদম। তো এইগুলো কি মানে আমি যদি, তাহলে কি আমার অপরাধ যে আমি আসলে কালচারালি মানে অ্যাক্টিভ বলে, বা আমি কালচারটা চর্চা করতে চাই বলে কি আমার এটা অপরাধ? নাকি আমি আসলে আমি কি করবো আসলে জানি না, মানে আমার কোন নিরাপত্তা না। মানে এখন বিষয়টা হচ্ছে যে আমি তো এইটাই করতে চাই, বা এইটাই আমি যতটুকু পারি এইটাই পারি, তো এইটার জন্য তো শুধু ব্যক্তি মানুষ দায়ী না। না না, এটা সমষ্টিগত ব্যাপার, এটা সমষ্টিগত। আমি একা, তুই একা জীবন কিছু বানাতে পারবি না, আমি পারবো না, বা অন্য যারা আমাদের আছে সিনিয়ররা পারবে না। এই যে তুই বললি সিনেমার ব্যাপারটা, তো আমার কাছে মনে হয় যে এইটা সিনেমা আমাদের এখানে বানানোটা হয় অপরাধ, অথবা এটা একটা বিলাসিতা। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। সিনেমা বানিয়ে অনেক টাকা আছে, একটা সিনেমা বানাইলাম, একটা ফিল্ম মেকার তকমা থাকলো, অথবা হলো যে ভাই আমি আই ডিড এ মিস্টেক, ইটস এ ক্রাইম, আমি একটা সিনেমা বানাইছি বা সিনেমা বানাইতে মাফ করে দেন, ক্ষমা, ঠিক আছে, ওই জায়গাটায় আসলে চলে যাওয়া। এখন এইটা মানে নানাভাবে এখন তো শুনতেছি যে নতুন বাংলাদেশে যে নানা দিকে নানাভাবে চেষ্টা করা হচ্ছে, এখন দেখা যাক। হ্যাঁ, আমি তো বললামই, শুরুতেই বললাম যে আশাবাদী মানুষ, সো যদি হয় তাহলে তো ভালোই। তো সংস্কার শুধুমাত্র তো কোটা সংস্কার করলে হবে না, মানে অল ওভার সংস্কার করতে হবে, এবং আমাদের মানসিকতারও সংস্কার করতে হবে, হ্যাঁ, যে আমরা আসলে কি চাই এবং কি চাই না। আমরা কি ওই রকম একটা রাষ্ট্র চাই যেখানে কোনো শিল্পী স্বাধীনভাবে তার শিল্প চর্চা করতে পারবে, কিংবা
কিংবা তাকে বাধা দেওয়া হবে। না, শিল্পী উন্মুক্ত থাকাটাই সবচাইতে মানে অন্যান্য জায়গায় তাই মানে শিল্পী তো উন্মুক্তই থাকবে, এটাই তো এটা। মানে তোকে যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি যে অনেক আগে একটা নিউজ দেখছিলাম তো, যে এক পুলিশ কর্মকর্তাকে রিওয়ার্ড দেওয়া হয়েছে, তো পুরস্কার দেওয়া হয়েছে বিকজ উনি ঘুষ খায় নাই এই জন্য। আরে ঘুষ খাবেন না, এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক, এটার জন্য তো রিওয়ার্ড। মানে এখন আমাদের সেন্টিমেন্ট ওই জায়গায় চলে গেছে আর কি, যে মানে একটা সত্যি কথা বললাম, এইটার জন্য খুব হাততালি দিচ্ছি যে উনি সত্যি কথা বলছে, কিন্তু সত্যিটাই তো বলার আমার কথা। তো যাই হোক, কি বলবো, অন্য প্রসঙ্গে আমরা কথা বলি বরং। সেটাই, কাজকর্ম তো হচ্ছে এখন তাহলে অ্যাক্টিংটা নিয়ে, মানে আমি তোরে কি আমরা আবার ইয়াতে পাবো না, মানে নির্মাণের ক্ষেত্রে? না, আমার তো এই তো ওই যে আগামী মাসেই আমার বিজ্ঞাপনের কাজ আছে একটা, ঠিক আছে, বিজ্ঞাপন বানাচ্ছি ভাই, ফিকশন তো ওই যে ওটিটির কাজ করতেছি তো এগুলা তো ওটিটির কাজে তো তুই জানিসই যে সব কথা বলা যায় না, এগুলো আর কি বলছি না আর কি, কাজ আসলে এটা। তবে আমি এই বছরটা আমার একটা ট্রানজিশন পিরিয়ড, আমি কোনো কিছু প্ল্যান করে করি না, কিন্তু এই বছরটাকে আমি একটু নিজেকে একটু সময় দিব আর কি, একটু গুছানোর টাইম দিব আর কি, যে আমি কোভিড সিনেমা, এই সিনেমা বানানোর যে পিরিয়ডটা, সিনেমা সিনেমা বানানোর যে 2 বছর যে আমার টাইমটা, আর কোভিডের 2 বছর টাইমটা, এইটা আই হ্যাভ লার্ন সো মেনি থিংস ফ্রম দ্যাট সিচুয়েশন। কারণ এইটা যদি না ঘটতো আমার লাইফে, তাহলে আমি আগে যেরকম আচরণ করতাম, যেরকমভাবে চিন্তা করতাম, যেভাবে চলতাম, এইভাবেই হয়তো চলতে থাকতাম। কিন্তু আমার কাছে মনে হয়েছে না, আই হ্যাভ টু চেঞ্জ মাই সেলফ, আই এম ডুইং। এইটাও একটা বড় সেলফ রিয়েলাইজেশন আসছে আমার ভিতরে। এটা ঠিক। ব্যক্তি জীবন বাচ্চাদের কাছে, পরিবারের কাছে কেমন? আমি বাচ্চাদের কাছে আমি খুব ফানি, মানে লাইক এটা, মানে ওরা একদমই ভয়টাই পায় না এরকম আর মানে আমাকে দেখলে, মানে আমি থাকলে ওদের টিভি দেখা লাগে না, মোবাইল দেখা লাগে না, গেমস খেলা লাগে না। সো আমার তো, যেহেতু আমি আর্লি ম্যারিড, তুই তো জানিসই, তো আমার মেয়ে 13, ছেলে 9 থেকে 10, মানে 10 বছর হয়ে গেছে। ছেলেটা পড়ে 4-এ নাকি 3 নাকি 4, না ওদের ইংলিশ মিডিয়াম তো, এটা একটা গন্ডগোল আছে, না একটা গন্ডগোল আছে, 4-এ মনে হয়, ঠিক 4-এ, হ্যাঁ। আর মেয়েটা 8-এ উঠছে বিকারনেসে। তো ওরা আমাকে বলে ওফ ব্রো, হ্যাঁ, তো ওরা হলো ব্রো, তো ওরা হলো ব্রো কালচারে আছে। তো আমি মানে সংসারটা আমার কাছে সবসময় এরকম, এটা তোকে বন্ধু হিসেবে বলতেই পারি এটা, যে আবার মাঝে মাঝে সন্ন্যাসী জীবনও আমার খুব পছন্দ, ভালো লাগতো বা ভালো লাগে, আবার সংসার জীবনও ভালো লাগে। বাট বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে এইটা একটা অদ্ভুত জায়গা, মানে আমার কেমিস্ট্রিটা অন্যরকম আর কি। যে আমার ছেলের একটা ঘটনা বলি, যেটা ওই দিন কথা প্রসঙ্গে আমি হইচইয়ের সাকিব ভাইকে বলতেছিলাম আর কি। হ্যাঁ, তো আমার ছেলে ফিল্মের এতই করে, সে একটা হরর ফিল্ম বানাচ্ছে ওই যে মোবাইল দিয়ে বাচ্চাদের সাথে। তো ওটা তার ক্যারেক্টার চেঞ্জ করবে, আবার নতুন করে সে কি করতেছে, কারণ ওর পারফরমেন্স ভালো না। তো যাই হোক, এই স্কুইড গেম সিজন 2 দেখে তার যেটা মনে হচ্ছে যে বাবা, এই সিজনের প্লট টুইস্টগুলো, মানে প্লেসমেন্টগুলো ভালো হয় নাই, মানে অনেক বেশি অর্ডিনারি, অনেক বেশি প্রেডিক্টেড। ওরা তো ইংলিশ আবার। তো আমি বললাম কীভাবে এটা মনে হলো, যে দেখো যে সিজন 1-এ যেটা হয়েছিল কি, যে আই ওয়াজ এক্সপেক্টিং যে হোয়াট নেক্সট, আর এখানে আমার কাছে মনে হলো যে ইট উইল বি, মানে এটাই পরে ঘটবে, এটা আমি মানে আগে বলে ফেলতেছি, ঠিক আছে। আমরা ফিল্মে কাজ করি, আমরা মানে এই ফিল্ম বানাইতে গিয়ে আমি অনেক জিনিস, 3 অ্যাক্ট, প্লট টুইস্ট, নানান কিছু আমি এখানে এসে অনেক জিনিস নতুন করে শিখলাম। আর ওরা দর্শক হিসাবে 10 বছরের একটা ছেলে, মাত্র 9 বছর ক্রস করছে, প্লট টুইস্ট নানান কিছু সে করে ফেলছে। এবং আরও মজার কথা আমি বলি যে আমি তো ওরা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরি, মানে ওর সাথে আমার ইন্টারাকশন করতে খুব ভালো লাগে। মানে এই জেনারেশন তো বলে না বাচ্চাদের ব্যাপারটা, আমি বাচ্চাদের একটু আমি এটা বাবা হিসেবে অনেক প্রশংসা করাটা ঠিক হবে না। তখন সোহাগ ভাই প্যানেল একবার গেলাম, একটা মিউজিক ভিডিও সে দেখি। আচ্ছা, মিউজিক ভিডিও দেখে এন্ডিংটা পরে ওরা তো অনেক কথা বলতেছে, ওখানে ক্লায়েন্ট ছিল, আমরাও দেখলাম। আমার ছেলে বের হয়ে বলতেছে যে এটা এন্ডিংটা ভালো হয় নাই।
আমি বললাম ভালো হয় নাই মানে হঠাৎ করে ও যে দেখছি এটাই আমি খেয়াল করি নাই, ভালো হয় নাই মানে ও যেভাবে সাসপেন্সটা ক্রিয়েট করলো এরপরে এন্ডিংটা হয়েছে, এটা ক্লাইম্যাক্সটা জমে নাই। ও রে আমি বুঝলাম। এবং ওকে আমি কয়েকদিন আগে সেলুনে আমি জিজ্ঞেস করতেছিলাম যে তুমি তো দেখতে শুনতে ভালোই, তো তুমি কি নায়ক হবা নাকি ডিরেক্টর হবা? তো নায়ক হবে মানে হবে না, ডিরেক্টর দেখি। তো এই যে জায়গাটা, এইটা আমার জন্য, আমার কাছে মনে হয় যে আমার একটা রিল্যাক্সের জায়গা আর কি বাচ্চাদের সাথে। এবং আমার মনে হয় যে যে বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, আমি বুড়া হয়ে যাচ্ছি বা বুড়া হয়ে যাবো, পথে যাচ্ছি আমরা। সো যতটুকু পারি নিজেকে মেনটেন করার চেষ্টা করি, কিন্তু তারপরেও সময়, বয়স, প্রকৃতি, এটা অস্বীকার করার কিছু নাই। তো দিস ইজ দ্য প্লেস আসলে আলটিমেটলি ইউ হ্যাভ টু গো দেয়ার। না, এটা খুব ভালো হচ্ছে। মানে আমারও যেটা ভালো লাগে, আমি যতদিন ধরে তোকে চিনি আসলে, তুই প্রত্যেকটা সেক্টরই না খুব মানে আমোদ নিয়ে কাজ করিস। সেটা তোর সংসার জীবন এবং তোর কর্মস্থল, তোর অ্যাক্টিং, সেই জায়গাটায় ওই প্রাণটা না আছে, প্রাণটা নিয়ে থাক। হ্যাঁ মানে এইটাই আমি মানে তোর সাথে আমি এড করি, হয়তো দায়িত্বের জায়গা থেকে সব জায়গায় তো সবকিছু আসলে মানে ফুলফিললি আসলে পালন করা আসলে তো সম্ভব না। আমাদের তো প্রচুর মানুষ হিসাবে তো প্রচুর লিমিটেশন থাকে, তারপরেও বেঁচে আছি, এটাই সুখ। আজকে আমাদের আড্ডাবাজির ঘন্টা বেজে গেছে, এখানে শেষ করতে হচ্ছে। আমরা আবার ফিরে আসবো নতুন কোনো পর্বে, নতুন কোনো বন্ধুকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং যত্ন থাকুন। দোস্ত, অনেক অনেক থ্যাংক ইউ দোস্ত, ভালো থাকিস। হ্যাঁ।